আচ্ছা, আমি সৌগত স্যার, তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 12-এর যারা ছাত্রছাত্রী আছো তাদের পরীক্ষা দোরগোড়ায়। তোমরা যদি এখন থেকে না প্রশ্নগুলোকে রেডি করতে পারো তাহলে পরীক্ষার সময় কিন্তু একটা তোমাদের অসুবিধা হবে। আমি অলরেডি এই চ্যাপ্টারের আজকে সাজেশনটা দেব। তোমরা ক্লাস 12-এর যে আগের যে চ্যাপ্টারটা ছিল অর্থাৎ চ্যাপ্টার 1, তার নাম ছিল আন্তর্জাতিক সম্পর্ক। তোমরা এই চ্যানেলে একটু ভিডিওগুলো সার্চ করলে আন্তর্জাতিক সম্পর্কের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই সম্পর্কের চ্যাপ্টারটার ভিডিও সাজেশন তোমরা পুরোপুরি পেয়ে যাবে। আজকে আমি ক্লাস 12-এর দ্বিতীয় চ্যাপ্টারের সাজেশন দেবো। এখন থেকে এই প্রশ্নগুলো তোমরা পড়তে শুরু করো। আমি তোমাদের একথা বলতে পারি, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা খুব কম। দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ। মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারটা একটা দারুণ স্কোরিং একটা চ্যাপ্টার। খুব অল্প কয়েকটা পার্ট তোমাদের সাজেশনে দেবো। তার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তোমরা যারা আমার সাথে পলিটিক্যাল সায়েন্স পড়তে চাও, সেই পড়তে চাওয়া যারা ছাত্রছাত্রী আছো তারা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো। ডিরেক্ট আমার সাথে, আমার ব্যাচের সাথে তোমাদের পলিটিক্যাল সায়েন্স আমি পড়াবো এবং পলিটিক্যাল সায়েন্সের যত দুর্বলতা আছে, যত কনফিউশন আছে, সব তোমাদের ব্যাচে ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা সাজেশনকে শুরু করবার আগে প্রথমেই একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারের মার্কস ডিভিশনটা জানা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টারের। এই চ্যাপ্টার থেকে তোমাদের আসবে হচ্ছে একটা 2 নম্বরের প্রশ্ন আর একটা 4 নম্বরের প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে কোনো ধরনের 6 নম্বরের প্রশ্ন আসবে না, তাই খুব হিসাব করে পড়তে হবে। এবং এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চ্যাপ্টারের 2 নম্বরের প্রশ্ন। তার কারণ আমরা এই চ্যাপ্টারটা পড়াতে গিয়ে এই কথাটা আমরা বুঝতে পেরেছি যে বহু সময় 2 সাথে 2, 2 2 4 এই ধরনের প্রশ্ন কিন্তু হচ্ছে। বহু সময় এই 2 নম্বরের প্রশ্নগুলোকেই তোমাদের 4 নম্বরের মধ্যে দিয়েও চলে আসতে পারে। তাই প্রথমেই তোমরা খাতা এবং পেন নিয়ে নাও। খাতা এবং পেন নিয়ে নেওয়ার পর আমি যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো তোমরা টুকতে থাকো। আমি প্রথমেই এই চ্যাপ্টারের 2 নম্বরের প্রশ্ন আমি চালু করব। 2 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাংগঠনিক কাঠামো লেখো। ইউরোপিয়ান ইউনিয়নের সাংগঠনিক কাঠামো লেখো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? সার্কের সদস্য রাষ্ট্রগুলি কারা? অর্থাৎ সার্কের সদস্য রাষ্ট্রগুলোর নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1+1 2ও কিন্তু আসতে পারে। অর্থাৎ সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত, সার্কের সদস্য রাষ্ট্রগুলি কারা কারা বা সদস্য রাষ্ট্রগুলোর নাম কি, এটা তোমাদের হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 2-এর জন্য ইম্পর্টেন্ট, এটা 4-এর জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সার্কের নীতিগুলি আলোচনা করো। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমরা 2 থেকে 3টে নীতি লিখবে, লিখে তোমরা উত্তর বেরিয়ে চলে আসবে। তাহলে আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে সার্কের 2টি নীতি আলোচনা করো বা লেখো। আমার 4 নম্বর প্রশ্ন, আসিয়ান, ASEAN, আসিয়ান, এই আসিয়ান কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসিয়ান কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? 5 নম্বর প্রশ্ন, ইইউ অর্থাৎ এর পুরো কথা হলো ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ এর মন্ত্রী পরিষদ কিভাবে গঠিত হয়? ইইউর মন্ত্রী পরিষদ কিভাবে গঠিত হয়? 6 নম্বর প্রশ্ন,
সার্কের পর্যবেক্ষণ রাষ্ট্র বলতে কি বোঝো? 6 নম্বর প্রশ্ন, সার্কের পর্যবেক্ষণ রাষ্ট্র বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন, সার্কের গঠনের দুটি উদ্দেশ্য লেখো। এটা 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। সার্কের গঠনের উদ্দেশ্য লেখো। এটা যদি 4 মার্কসের আসে তাহলে 4টে থেকে 5টা পয়েন্ট লিখতে হবে, যদি 2 নম্বরের জন্য আসে তাহলে 2টো থেকে 3টে লেখা এনাফ। 8 নম্বর প্রশ্ন, ইইউ, আমি আগেই বললাম ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়নের দুটি উদ্দেশ্য লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, এশিয়ান কতগুলি রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে? এশিয়ান কতগুলো রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে? এটি কি ধরনের সহযোগিতামূলক সংস্থা? জয়েন্ট কোশ্চেন আসতে পারে। এটি কি ধরনের সহযোগিতামূলক, বা এটা কি ধরনের সহযোগিতামূলক বা কি ধরনের সংস্থা, যে কোনো ধরনের টাইপের আসতে পারে। এরপরে 10 নম্বর প্রশ্ন, আবার ওই এশিয়ান থেকেই, এশিয়ান গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? এক্ষেত্রে লক্ষ্য আর উদ্দেশ্য একই। এশিয়ান গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? 11 নম্বর প্রশ্ন, সার্কের দুটি সমস্যা লেখো। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 11 নম্বর প্রশ্নটা একটু ভালো করে করবে, সার্কের দুটি সমস্যা লেখো। 12 নম্বর প্রশ্ন, সার্কের কোন সম্মেলন থেকে, সার্কের কোন সম্মেলন থেকে আমরা বলতে পারি স্যাফটা গঠন হয়েছিল? স্যাফটা হচ্ছে একটা অর্গানাইজেশনের নাম, এটাও কিন্তু একটা আঞ্চলিক অর্গানাইজেশন। অর্থাৎ সার্কের কোন সম্মেলন থেকে স্যাফটা গঠন হয়েছিল? স্যাফটা গঠনের উদ্দেশ্য কি ছিল? এটা একটা প্রশ্নও হতে পারে, দুটো প্রশ্নও হতে পারে, তোমরা একসাথেই লেখো। সার্কের কোন সম্মেলনকে কেন্দ্র করে স্যাফটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল? এবং তার সাথেই জয়েন্ট কোশ্চেন লেখো, স্যাফটা গঠনের উদ্দেশ্য কি ছিল? আমি চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, সার্ক প্রতিষ্ঠার সময় ভারতের ভূমিকা কি ছিল, বা সার্কে ভারতের অবস্থান কি, বা সার্ককে তৈরি করার ক্ষেত্রে সার্ক হওয়ার পর ভারতবর্ষের কি ভূমিকা ছিল? অর্থাৎ সার্কের সাথে ভারতের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 2 নম্বরের জন্য এবং 4 নম্বরের জন্য। এরপরে ব্রেক্সিট, BREXIT, ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেন এক্সিট, এই ব্রেক্সিট বলতে কি বোঝো? ছোট্টর ওপরে তোমাদের লিখতে হবে, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন যে বেরিয়ে গেছিল তা আমরা আন্তর্জাতিক সম্পর্কে ব্রেক্সিট নামে আমরা তাকে পরিচয় দিয়ে থাকি। এই ছোট্ট কথায় কিন্তু লিখে দিয়ে বেরিয়ে যেতে হবে। ব্রেক্সিট ভালো করে পড়বে, 2 নম্বরের জন্য আসতে পারে, 4 নম্বরের জন্য আসতে পারে। এবারে আসছি 15 নম্বর প্রশ্ন, সার্ক সর্বপ্রথম কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? সার্ক সর্বপ্রথম কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? ভালো করে পড়বে, এই ধরনের প্রশ্ন তোমাদের ইতিহাস, তোমাদের জিওগ্রাফি এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স, যাদের এই ধরনের সাবজেক্টগুলো আছে তাদের কাছে এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন। এরপরে 16 নম্বর প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়নের 5টি অঙ্গ কি কি? ইউরোপিয়ান ইউনিয়নের 5টি অঙ্গ কি কি? 17 নম্বর প্রশ্ন, সার্ক তাদের যে ঘোষণাপত্র আছে, অর্থাৎ সার্কের ঘোষণাপত্রের দুটি শর্ত লেখো বা দুটি নীতি লেখো, অর্থাৎ সার্কের ঘোষণাপত্রের দুটো নীতি লেখো। এই ধরনের প্রশ্ন, অর্থাৎ 16খানা যে প্রশ্ন আমি দিলাম, এই 16খানা প্রশ্ন সংখ্যায় বেশি লাগতে পারে, কিন্তু চ্যাপ্টার যা বড় তাতে 16খানা প্রশ্ন আসলে খুব ছোট সাইজেরই কিন্তু একটা প্রশ্ন। আমি বলতে পারি এই চ্যাপ্টারটা কে তোমরা 2 নম্বরের ওপর সব থেকে বেশি গুরুত্ব দাও, কারণ 2 যদি তোমরা ভালো করে রেডি করো 4 কিন্তু এখান থেকে হয়ে যাবে। তা সত্ত্বেও আমি কয়েকটা 4-এর মাত্র 8টা কোয়েশ্চেন তোমাদের আমি দেবো, মাত্র 8টা কোয়েশ্চেন আমি দেবো।
যে প্রশ্নগুলো দুইয়ের সাথেও সম্পর্কিত, মানে এই 8টা প্রশ্ন যদি করো তাহলে সেটা তোমাদের দুইয়ের মধ্যেই কিন্তু সেটা ঢুকে পড়ছে। প্রথম, সার্কের 4টি প্রতিবন্ধকতা লেখো বা 4টে অসুবিধা লেখো। খুব ভালো করে পড়ো। 4টে থেকে 5টা, আমরা এখানে বলেছি 4টে কারণ 4 নম্বরের প্রশ্ন বলে। সার্কের 4টি প্রতিবন্ধকতা লেখো। 4 মার্কসের 2 নম্বর কোশ্চেন, আসিয়ানের মূল উদ্দেশ্যগুলি লেখো। দেখো এটা তোমাদের 2তেও দিয়েছি, আবার 4-এর জন্যও দিলাম। আসিয়ানের মূল উদ্দেশ্যগুলি লেখো। এরপরে ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সাফল্য ও ব্যর্থতা বা সীমাবদ্ধতা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইইউর ওপর কিন্তু প্রশ্ন আসা উচিত, বারে বারে বলছি। ইইউর সাফল্য এবং ব্যর্থতা নিয়ে 4 নম্বরে 2টো সাফল্য লিখবে, 2টো ব্যর্থতা লিখবে। এরপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, সার্ক কিভাবে দক্ষিণ এশিয়ার সহযোগিতার ভিত্তিতে ভূমিকা পালন করেছে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার সহযোগিতার ক্ষেত্রে সার্ক কি ভূমিকা পালন করেছে। আমি প্রশ্নটাকে একটু ছোট করে বলছি, দক্ষিণ এশিয়ার সহযোগিতায় সার্ক কি ভূমিকা পালন করেছে, এই প্রশ্নটা তোমরা একটুখানি দেখে যাবে। এবং 4 নম্বর প্রশ্ন, সার্কের সাথে ভারতের সম্পর্ক। এটা আমি 2-এর জন্য দিয়েছি, 4-এর জন্য দিয়েছি। এটা সম্ভবত 2-এর জন্য নাও আসতে পারে, এটা 4-এর জন্যই বেশি করে ইম্পর্টেন্ট, সার্কের সঙ্গে ভারতের সম্পর্ক। এবং লাস্ট 5 নম্বরের যে প্রশ্ন, 5 নম্বর যে আমি যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে সার্কের 4টি উদ্দেশ্য লেখো। সার্কের 4টে উদ্দেশ্য লেখো, এটাই হচ্ছে আমার শেষ প্রশ্ন। তবে এই ভিডিওটাকে শেষ করার আগে এই চ্যাপ্টারকে যদি আরেকটু দখলের মধ্যে নিতে চাও, আমি আমার নিজের ছাত্রছাত্রী এবং তোমাদের কাছেও যে অ্যাডভাইস করছি সেটা হচ্ছে, যে কটা সংস্থা আছে মূলত সার্ক, এশিয়ান এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কবে কি উদ্দেশ্যে তৈরি হয়েছে এই সম্পর্কে ভালো করে, অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশন তোমাদের সিলেবাসে আছে হচ্ছে সার্ক, এশিয়ান আর ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের ফুল ফর্ম কি, তারা কত সালে তৈরি হয়েছিল, তাদের উদ্দেশ্য কি, তাদের কার্যাবলী কি এবং তাদের সাফল্য ব্যর্থতা, এই কয়েকটা পয়েন্টের ওপর যদি তোমরা ছুঁয়ে চলে যাও, আমি তোমাদের কথা দিচ্ছি এই চ্যাপ্টারে এর বাইরে আর কোনো ধরনের প্রশ্ন আসবে না। ক্লাস 12-এ যারা পড়ছো তারা প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন পাওয়ার জন্য এবং সব শেষে একটা ফাইনাল সাজেশন পাওয়ার জন্য আমার সাথে এই চ্যানেলের মাধ্যমে তোমরা যোগাযোগ রাখো। তোমরা যদি আমার কাছে পলিটিক্যাল সায়েন্স পড়তে চাও তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো এবং তোমাদের সমস্ত ডাউট কিন্তু এখানে আমরা ক্লিয়ার করে দেবো। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি।